মানে ওকে বললাম পরে যাওয়া ফিরে যাওয়া করতে সময় যা পারো কথা বলে দিয়ে চলে আসবে মিটার তো আছে তুই কেসে মানুষ অ্যাডমিট লিখে আসবে যে পর্যন্ত এবার কিছু করার ছিল ওরা আবার অনেকজনকে সময় দিতে হতো অনেকজন না একজনই ছিল সময় দিতে হতো সব করতে গিয়েও পাস করেনি আমি কিছু ব্যাখ্যা করতে চাই না এই হচ্ছে সমস্যা পরে গিয়ে যখন বুঝতে পারবো তখন একটু প্রবলেম হবে বড় বিষয় না ছাড়ো আচ্ছা কোষে দেখি 5.7 বড় অঙ্ক সব হয়ে গেছিল ছোট অঙ্কগুলো বাকি আছে 2 মার্কের অঙ্ক 21 না কর করতে দেবো না বার করো যা যা সমস্যা আছে ছুটির সময় সলভ করবো ক্লাস 9 পেজ নাম্বার 71 আচ্ছা 21 অঙ্কগুলো দেখো 21 অঙ্কগুলো আজ পর্যন্ত যত অঙ্ক করেছো তার থেকে একটুখানি আলাদা এখানকার প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা নিয়ম ফলো করে হবে সুতরাং একটু মনে রাখতে হবে কষ্ট করে গল্প করবা জামরুল তলে একটা বেঞ্চি পেতে দেবো যারা গল্প করবে ওই সুন্দর আবহাওয়া ঠিক 1 নাম্বার কোশ্চেন দেখো কি লেখা আছে 1 নাম্বার কোশ্চেন যদি x equal to 3t এবং y equal to 2t by 3 minus 1 x equal to 3t কেউ লিখবা না এটা কমা y equal to 2t by 3 minus 1 হয় বলে দিয়েছে এটা 2t minus 1 হয় তবে x equal to 3y এর মান নির্ণয় করো তাহলে t এর কোন মানের জন্য x equal to 3y হবে t এর কোন মানের জন্য x equal to 3y হবে তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাকে t ইকুয়াল টু মান বার করতে হবে তাহলে x ইকুয়াল টু 3y এই সমীকরণের কোথাও t আছে t এর মান বার করতে বলেছে তো t নেই তো তাহলে আমরা কি করব এই যে x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেব তাহলে x এর জায়গায় কি লিখব 3t ইকুয়াল টু 3y আচ্ছা 3 এর জায়গায় তো 3 ইনটু y এর জায়গায় লিখব 2t বাই 3 মাইনাস 1 আদিত্য বুঝতে পারলে ঠিক আছে 3t ইকুয়াল টু 3 ইনটু 2t বাই 3 মাইনাস 3 ইনটু 1 মানে 3 ইনটু 1 ওকে 3 আর 3 তো কেটে গেল তাহলে বা 3t ইকুয়াল টু 2t মাইনাস 3 এই 2t এই মাইনাস এই 3 একে 3 হলো 2t এদিকে চলে আসবে কি আকারে আসবে আমি আসতেই করাচ্ছি তোমার মস্তিষ্ক সেই পরিস্থিতিতে নেই তাড়াতাড়ি আসো বলো 2t এদিকে কি আকারে আসবে মাইনাস আকারে আসবে তাহলে 3t মাইনাস 2t ইকুয়াল টু মাইনাস 3 বিয়োগ করলে কত হবে t ইকুয়াল টু মাইনাস 3 একটু অ্যানসার মেলাতে হবে হ্যাঁ উত্তরটা মেলাও উত্তর t এর মান মাইনাস 3 এর জন্য তাহলে বাকি উত্তরটা বই দেখে দেখে লিখে হ্যাঁ কোশ্চেনটা কি এই অঙ্কগুলো একটু আজব আর কি ঠিকই আছে বাহ এগুলো গুণ এটা এটা গুণ কোশ্চেনে বলেছে যে x এর মান 3t y এর মান 2t বাই 3 মাইনাস 1 যদি হয় তাহলে x সমান সমান 3y সমীকরণে থেকে তুই t এর মান বার কর x সমান সমান 3y সমীকরণ থেকে t এর মান নির্ণয় কর x সমান সমান 3y সমীকরণ t আছে t নেই তাহলে t এর মান বের হবে কি করে তাহলে আমরা কি করলাম x এর জায়গায় x এর মান বসালাম 3t y আচ্ছা 3 তো 3 গুণ ছিল গুণ y এর জায়গায় y এর মান বসিয়ে দিলাম 2t বাই 3 মাইনাস 1 এখন 3t তো বসে গেল 3 দিয়ে 2t বাই 3 গুণ করলাম মাইনাস 3 দিয়ে 1 গুণ করলে এটা এদিকে 3t আচ্ছা 3 আর 3 তো কেটে গেল তাই বোঝা গেল 2t তাহলে 2t মাইনাস 3 কে 3 এদিকে 2t প্লাস আকারে ছিল এদিকে গেল মাইনাস আকারে মাইনাস 3 বসে গেল 3t থেকে 2t বাদ গেলে শুধু t আর মাইনাস 3 ওরা প্লাস এর না সবসময় প্লাসই দেখে টি এটা
না, উপরে গুলো টুকতে হবে না, উপরে গুলো বই থেকে থেকে দেখবো, ওই জন্য টুকে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে 2 এর অঙ্কটা। আচ্ছা, কোশ্চেনটা পড়ো, পরে টুকো, আগে কোশ্চেন পড়ো, দুইটা বুঝে নাও। কে এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ky equal to 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটাই কেমন, কে এর কোন মানের জন্য আমরা সব বার করতে হবে। আচ্ছা, যাই হোক, তোমরা খুব ছোটবেলায় হয়তো শুনেছিলে যে সমীকরণে বীজ থাকে, বীজগণিতের অঙ্কে বীজ থাকে, তাই না? ওই কে এর মান হচ্ছে বীজ। মানে এটা বেশি জটিলতার কিছু নেই, মানে বলেছে যে সমীকরণ দুটোকে দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে কে এর মান কি হলে কোনো সমাধান থাকবে না। আচ্ছা, কথা বলো তো, আমি একটা সমীকরণ লিখছি 3 + 2 = 5। প্রশ্ন হচ্ছে এটা সমীকরণ হ্যাঁ কি না, কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা সমীকরণ কি করে হলো সমীকরণ? সাবাস, সমীকরণে চলরাশি থাকে আছে নেই? তাহলে মোদ্দা কথা হচ্ছে এখানে যে দুটো সমীকরণ আছে সেই দুটো সমীকরণ থেকে চলরাশি গুলো আউট করে দিতে পারলেই উত্তর বেরিয়ে যাবে। এখন দেখো সমীকরণ দুটোকে আমি পরপর লিখছি। দেখো প্রথম সমীকরণ কি লেখা আছে, 2x + 5y = 8 ডট 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 দিয়ে 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বারে কি বলেছে দেখো, 2x - ky = 3 ডট ডট দিয়ে 2 নাম্বার। তা দুটো সমীকরণ পরিষ্কার লিখে দিলাম। ভালো করে দেখো তো, সমীকরণ দুটো বলেছে না সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, তার মানে কি সমীকরণে যদি x আর y নাই থাকে তাহলে কি সমাধান থাকবে? থাকবে না, তাহলে x আর y কে বাদ দিতে হবে। ভালো করে দেখো, এই দুটো সমীকরণ দেখো 2x আর 2x নরমাল বাদ দিলে বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে +5y আছে, এখানে -ky আছে, তাহলে k এর মান কত হলে এখানে +5y হবে? দেখো প্রথমত মাইনাস থেকে প্লাস হওয়ার জন্য একটা মাইনাস দরকার, আর k এর জায়গায় 5 দরকার। ও তার মানে k এর মান যদি -5 হয় তাহলে এই সমীকরণের কোনো সমাধান থাকবে না, কারণ কি এই দুটো কেটে যাবে ফটাফট, তাহলে 8 - 3 যা খুশি হোক ভেবে লাভ নেই। মানে আমি জাস্ট বোঝাতে চাইলাম যে দেখো যদি এই সমীকরণ দুটোকে বিয়োগ করি কখন এই x 2x আর 5y কাটবে। প্রথমত 2x এর জন্য নিচে 2x থাকা দরকার আছে, বিয়োগ করলে কেটে যাবে। 2 নাম্বার +5y এর জন্য নিচে একটা +5y থাকা দরকার আছে, নেই, কে আছে। তো প্রথমত মাইনাসের জায়গায় প্লাস করার জন্য মাইনাসকে কত দিয়ে গুণ করব? মাইনাস দিয়ে, মাইনাসে মাইনাসে প্লাস, আর কে এর জায়গায় থাকবে হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে একটু লিখতে হবে, কষ্ট করে লিখতে হবে যে 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি, এবার যদির জায়গায় একটা গল্প হবে। প্রথমত x আর y তো আমরা লিখবো না, সবসময় সহগ দিয়ে কাজ চালাবো। প্রথমত কি লিখতে পারি, 2/2, এই জায়গাটা কিন্তু নতুন, জীবনে কোনোদিন করে শোনা, 2/2, 2 নিচে 2 হলো ইকুয়াল টু, এখানে সহগ কত +5, নিচে সহগ কত -k। তাহলে কখন হবে, যখন x এর সহগ আর x এর সহগ বাই আকারে থাকবে, মানে এটা অনুপাত হয়েছে, এবং এই দুটোর অনুপাত সমান হবে। অনুপাত মানে এই y এর সহগ আর এখানে এই y এর সহগ যখন সমান হবে, হলো। তাহলে এখন এটা এদিক ওদিক কাটি দাও, 2 দিয়ে 2 কাটলে 1 হলো, তাহলে 1 = 5/-k। এখন আমরা করতে পারি k দিকে নিয়ে চলে গেলে -k = 5, না দরকার নেই, k = -5, মানে মাইনাস নিচে থাকলেও যা, পাশে থাকলেও তাই, উপরে থাকলেও তাই, তা মাইনাস পড়েই থাকলো, আর 5 পড়ে থাকলো, কেটা ওদিকে নিয়ে চলে গেল, তাহলে কে এর মান কত বেরোলো? দেখো মিলে কিনা, অঙ্ক তো হলো কোন রকম। দেখো অঙ্ক তো আমরা চোখে দেখেই বুঝতে পারছো যে কষ্ট করে ক্যালকুলেশন করলাম। বলো, এই তুমি লিখেছো তাহলে এই অঙ্কটা একটু প্রথমে তো বলে একটু অন্য ধরনের, তাহলে মা তা এতক্ষণ ধরে আমি কি বললাম? যখন কোশ্চেনে বলবে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, তখন বুঝে নিতে হবে কি x এর সহগ এবং দ্বিতীয় সমীকরণ x এর সহগ এর যা অনুপাত হবে, y এর সহগ এবং দ্বিতীয় সমীকরণ y এর সহগ এদের যে অনুপাত হবে তারা কি হবে?
সমান, অনুপাত মানে বাই, জানো তো, সেখান থেকে এই কে এর মানটা বার করলাম, হয়েছে। এবার উত্তরটা মেলাও, এই উত্তর লেখো, হয়তো লেখা হয়ে গেছে না? সাবাস। তাহলে ইয়াসিন অঙ্ক ঢুকেছো? ঠিক আছে, এগুলো 2 মার্কে আসবে, চিন্তা করো না। সামনে ঢুকেছো? কিছু বুঝতে পারলে? অল্প অল্প কেমন কেমন একটা হলো। আমি যখন মাধ্যমিক দিই এই অঙ্কে না 15 মার্ক ছিল, অল টোটাল আউট, প্রথমে বাদ। আমি লিখবো না 15 মার্ক, আমি 80 পেয়েছিলাম, 80তেই অ্যান্সার করেছিল, আমি এই অঙ্কটা বাদ দিয়ে রেখেছিলাম। বুঝতে পারলে না? 100তে পরীক্ষা হতো, তাই তো, 15 বাদ। রিটেনের কথা বলছো তো? রিটেন আমাদেরও 90। ও আচ্ছা, 90 থেকে বাদ, তাহলে 75-এ, হ্যাঁ 70 পেয়েছি, তাহলে টোটাল আছে, টোটাল আছে। আর রিটেনে 15 বাদ দিয়েছিল, ঠিক। সব করতে নেই কে, সেই বইটা আছে এখন আমার কাছে, সরকারি বই। হ্যাঁ আদিত্যর কাছে আছে। কেন গো, কি হবে? হ্যাঁ হ্যাঁ, দেবদে প্রশ্ন করছে। ও আচ্ছা, 3-এর কোশ্চেনটা সব বই একই, সিলেবাস সরকারি দেয়, চাপ নিও না। 3-এর কোশ্চেনের উপর লেখা আছে x, y বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা চেনো তো? আবার মানে যে কোনো সংখ্যার যার মান আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অমূলক সংখ্যা। বুঝলে? আবার বাস্তব সংখ্যা মানে যার মান আছে, যেমন √3 মান খুঁজে পাওয়া যাবে না, তাহলে ওটা বাস্তব। আচ্ছা, সবই বাস্তব সংখ্যা, তার মধ্যে আলাদা আলাদা মান আছে, ঠিক আছে। 6,000 বইতে 3-এর কোশ্চেনটা, x, y বাস্তব সংখ্যা এবং x - 5 স্কয়ার প্লাস x - y তার স্কয়ার ইকুয়াল টু 2 হলে x ও y এর মান কত? আচ্ছা, এই সমীকরণটা বেশি কিছু করারই নেই, ওই তো শূন্য হলে x ও y এর মানই না, তাহলে x + 5 x - 5 তার স্কয়ার প্লাস x - y তার স্কয়ার ইকুয়াল টু 0 হলো। তাহলে একটা কথা বলো তো, এই যে সমীকরণটা আমি লিখলাম, এই সমীকরণটার মান কষ্ট মষ্ট করে 0 করবে কি করে? তুমি হাজার চেষ্টা করো, কোনোদিন দেখো 0 আসবে না, করো। তুমি তুমি x এর আর y এর যে কোনো মান বলো, যে কোনো দুটো মান বলো। x এর মান বলো একটা ছোট থেকে 1, y এর একটা মান বলো 3, তাহলে 1 আর 3 থেকে তো শূন্য এমনিই আসে না। যাই হোক, কিছু তো একটা হবে। তাহলে যাই হোক, তাহলে মনে করো, শোনো, এই শুনতে কেন, x থেকে 5 বাদ দিলে কোন একটা সংখ্যা পেলাম, ধরো 5 পেলাম, y আচ্ছা প্লাস x এর থেকে y বাদ দিয়ে মনে করো কিছু পেলাম না, 0ই পেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইটা আর এটা মিলে কি কোনোদিন 0 হবে? হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন দুটো সংখ্যার বর্গ 0 হয়, যখন দুটো সংখ্যারই বর্গ মানে প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ, তার মানে কি দুটোই বর্গ না, তখন দুটোই 0 হয়। তার মানে কি এই ব্র্যাকেটটা পুরোটা 0 প্লাস, মানে 0-র সঙ্গে 0 যোগ না করলে তুমি এখানে 0 পাবা না। মানে এই ব্র্যাকেটের ভেতরে যা মান আসবে তার মান 0 স্কয়ার, তার মান 0 তার হোল স্কয়ার, এই ব্র্যাকেটের ভেতরে যা মান আসবে তার মান 0 তার স্কয়ার হতে হবে। তাহলে 0 স্কয়ার 0, 0 স্কয়ার 0 যোগ করলে 0, বুঝা গেল? তাহলে এরকম সমীকরণে বুঝে নিতে হবে কি, প্রথম সমীকরণ ইকুয়াল টু 0। ওরে গল্প বাইরে শেষই হচ্ছে না, এই যে ভবিষ্যতের গল্প করতে হবে না তো, বর্তমানে আসো। কি গো, শুনতেই পাইনি এখন।
ছুটির পরে করো গোল মিটিং চামুড়ি নিয়ে। এদিকে আসো। তাহলে কি বললাম, যদি দুটি সংখ্যার বর্গ এর যোগফল শূন্য হয় তার মানে কি প্রত্যেকটা বর্গ সংখ্যা ইকুয়াল টু 0। তাহলে সবার প্রথমে দেখো এদিকে যদি স্কোয়ার তুই এদিকে রুট চাপবে, তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু রুট ওভার 0 দেওয়ার প্রয়োজন ছিল না, বুঝতে পারবো না বলে দিলাম। তাহলে x ইকুয়াল টু 0 মাইনাস 5 না প্লাস 5 বা x ইকুয়াল টু 5, মানে 0 রুট 0 মানে কত 0 হয়, 0 স্কোয়ার করলে 0 হয়, তাই স্কোয়ার রুট 0। এদিকে চলে আসো, তাহলে বা x মাইনাস y ইকুয়াল টু 0 রুট ওভার, বা x ইকুয়াল টু 0 প্লাস y, বা 5 ইকুয়াল টু y, বা y ইকুয়াল টু 5। কেন হলো, x এর মান 5 আমরা আগে ক্যালকুলেট করেছিলাম, তাই তো x এর মান 5 আগে আমরা আগে হিসাব করে বার করেছিলাম। তাই ব্র্যাকেট এখানে লিখে দিই, বুঝতে যদি না পারো এই দিক থেকে ওদিকে লিখে দিলাম। তাই কি পেলাম, x এর মানও 5, y এর মানও 5। অনুগ্রহ করে উত্তর মেলাবেন। আচ্ছা, এর পরেরটা আর টুকো একসঙ্গে টুকো, দুটো একসঙ্গে টুকো। না না, অঙ্কগুলো বেশ ভালো, এগুলোর বাস্তব অ্যাপ্লিকেশন আছে, তোমরা ইউজ করো। যে 21-এর আইভিতে চলে আসি। 21-এর আইভি নাম্বার কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 5 হলে এক্স ও ওয়াই এর মান কত? আচ্ছা, এই অঙ্কটার সঙ্গে দেখো আগের অঙ্কটার খুব মিল আছে। দেখো আগেও একটা সমীকরণ দিয়ে বলছিল এক্স এবং ওয়াই এর মান কত, এখানেও একটা সমীকরণ দিয়ে বলছে এক্স ও ওয়াই এর মান কত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে সমীকরণ দিয়েছি কিন্তু সমীকরণের মান দেখো 0 নেই, নেই না? তাহলে আপাতত সমীকরণটা টুকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। সমীকরণে কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 5, এটাই আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে চেষ্টা করতে হবে কি এক্স আর ওয়াই এর মান বার করার জন্য সমীকরণ থেকে, যে এইখানে জন্য এই যে যা কিছু আছে সবগুলো মিলে যেন ওই রকম একটা সমীকরণ আসে, মানে প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, চেষ্টা করতে হবে। তাহলে বা প্রথমত 5 থেকে দিকে টেনে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। ফার্স্ট এবার দেখি সমীকরণ দিয়ে সূত্র হয় কিনা। প্রথমত দেখো সমীকরণে এক্স স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ারের পরে কি দরকার হয় আমাদের, আরে না 2ab দরকার হয়, এ স্কোয়ারের পরে কি দরকার হয় 2। আমরা আমরা কি করবো, এ দেখো a মাইনাস বি অথবা a প্লাস বি তার হোল স্কোয়ার করবো। তার সূত্র কি, a মাইনাস বি অথবা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, হ্যাঁ, আর a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, হ্যাঁ হয়ে গেল। তাহলে প্রথমত দেখো এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, না বি স্কোয়ার না পরের সমীকরণের এ স্কোয়ার, তো স্কোয়ারে তো দুটো পদ ছাড়া নেই, হয়ে গেল। তাহলে দেখো তাহলে এ স্কোয়ার হয়ে গেল, প্রথমত এ স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথমত দেখো এইখানে যে 2x আছে তাহলে এটা কি 2ab হতে পারে, 2.x.1 হতে পারে কি পারে না, তাহলে 2ab, কিন্তু 1 কই, 1 নেই। 1 দেখো 5 থেকে আনতে পারবো কিনা কেটে কুটে, পারবো, তাহলে আগে ওইটুকুনি করি। তাহলে প্রথমত যেটুকুনি বুঝতে পারলাম সেটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 0। মানে আমরা যেহেতু এখানে প্রথম সমীকরণে 1 আনবো তাই 5 কে 4 প্লাস 1 এ ভেঙে নিলাম, হচ্ছে অঙ্কগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না, হচ্ছে কথা। বা এবারে এক্স জাতীয় পদগুলোকে একদিকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এক জায়গায়, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এক জায়গায়, বাকিগুলো অন্য জায়গায়, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো তিনি প্রথম তিনটে মিলে সমীকরণ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। এখন এটা যদি বুঝতে পারো তাহলে পরের লাইনে একবারে স্কোয়ার করবো, আর যদি বুঝতে না পারো আবার ভেঙে চুরে করতে হবে। আমি ভেঙেই করি, তোমার বাড়ি গিয়ে প্র্যাকটিস জন্য ঠিক করো। তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 2, এ মানে তো এক্স আর বি মানে 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 স্কোয়ার
তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার ফার্স্ট হয়ে গেল। দেখো সেকেন্ডেরটা একইভাবে সমীকরণ হচ্ছে কিনা। প্রথমত দেখো y স্কোয়ার আছে, আচ্ছা নিচে লিখছি, হ্যাঁ প্লাস y স্কোয়ার মানে a স্কোয়ার হয়ে গেল, a মানে তাহলে y প্লাস 2 a মানে y। এখন দেখো এখানে আছে কত 4y, তাহলে 2y 2 তো সূত্রের ফার্স্ট, y টা a, তাহলে b হিসেবে কত নিতে হবে 2 নিতে হবে। ও তাহলে পরবর্তীতে আমাদের 2 স্কোয়ার দরকার। 2 স্কোয়ার মানে কত আছে আগের লাইনে আছে, আমি কিছু এক্সট্রা লিখেছি, যা ছিল তাই আছে। হ্যালো, হ্যাঁ 490, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে তাহলে এইটুকুনি হয়ে গেল। তাহলে ওদের প্রথম টুকুনি স্কোয়ার হচ্ছে কিনা প্লাস দ্বিতীয় টুকুনি স্কোয়ার হচ্ছে কিনা, আবার একই লোক। হ্যালো, সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না, আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা এরপরে তাহলে বলো তো আদিত্য, তাহলে প্রথম এইটুকুনি মিলে কার স্কোয়ার হবে বলো তো রিয়া, এইটুকুনি মিলে কার স্কোয়ার হবে? আরে এখানে প্লাস আছে, তাহলে y প্লাস 2 তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু কত, দেখো তো আগেরটার সঙ্গে ম্যাচ করছে কিনা, করছে। তাহলে এই জাতীয় সমীকরণ থাকলে আমরা কি বলবো, প্রথম সমীকরণের স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু y প্লাস 1, মানে দ্বিতীয় সমীকরণের স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এই নিয়মগুলো কষ্ট করে মনে রাখতে হবে। অতএব x মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, y প্লাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা x মাইনাস 1 ইকুয়াল টু, এদিকে স্কোয়ার রুট এদিকে রুট চাপবে 0, বা এদিকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে, আচ্ছা আমি দুদিকে একসঙ্গে কেন করছি, ইকুয়াল টু রুট ওভার 0, ঠিক আছে টুকু না এই সাইডটা। আচ্ছা নন্দিতার আজকে আবার কি হলো, আচ্ছা তাহলে ঘরে বাবু টুকু নাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি কি সোমবারে পড়তে না আসতে হয় না, আরে পড়া কতক্ষণ হবে এখানে, বলি স্কুলটা স্কুল আমার টাইমে পড়াচ্ছে, স্কুলকে মানা করবা, বলবা যে ওটা টিউশন টাইম। হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে একদিন করতে যাচ্ছি, আরে একটা দিন কামাই করবা কি হয়েছে, কল করে কামাই। আচ্ছা না হয়েছে হয়েছে টোকা হয়ে গেছে, সঞ্চরি টোকা হয়েছে, একটুখানি 1-2 লাইন বাকি আছে, বুঝে পেলে ম্যাডাম? সেটা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা বাহ, তাহলে x ইকুয়াল টু 0 প্লাস 1 বা x ইকুয়াল টু 1, অ্যানসারে কত আছে x এর মান, বা y ইকুয়াল টু 0 মাইনাস 2, তো বা y ইকুয়াল টু মাইনাস 2, সাবাস মিলেছে। অঙ্ক ভুল হলে কি, উত্তর তো ঠিক আছে, না হবে না। আগের বছর মানুষ সেই যোগ্যতায় পৌঁছায়নি, আগের বছর এগুলো পড়ায়নি, হ্যাঁ তোমরা পৌঁছে, এটা আমার সৌভাগ্য। ট্রেনের ব্যাচটা ভগবান ব্যাচ, একজনকে বলেছি বাবাকে ফোন করাবা, ও বাবার হাতে মার খেয়ে আর ফোন করায়নি।
তোমরা 11 থেকে এবার সুবিধা পাবো, সেমিস্টার হয়ে যাবে। সেমিস্টার আছে 11 তাহলে আচ্ছা 10 থেকে সেমিস্টার করো, তোমার এতে হবে না, আমার দাদাই তো পিসি, তোমার কি হয়? আমার পিসি হলে বলতাম ছেড়ে দাও, আমি বাড়িতে ডাল ভাত খাওয়াবো, কিন্তু চলে আসো। না না ভালো, ফেল করতে পারবো না, ফেল করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ না না, আরো সিস্টেম আছে কলেজে উঠে, সব সুবিধা বাবা। ওখানে মনে করো 3-4 বছরের কলেজ, তো ধরো 1 বছর করে ছেড়ে দিলে, তখন তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট তুলতে পারবা। 2 বছর করে ছাড়লে একটা আছে আলাদা সার্টিফিকেট, ব্যাপার আছে। 4 বছর 4 বছর কমপ্লিট করার পরে আর 1 বছর করলে তোমার মাস্টার্স কমপ্লিট হবে। পিএইচডি আলাদা জিনিস, ওটা এর মধ্যে পড়ে না। 5 বছর করে তো মাস্টার, 5 বছর করে মাস্টার। আর এখন করলে 3 বছর, আগেও 5 বছরই, আমার এখন 5 বছর। আমার না, আমি সেই সুযোগ পাইনি, করোনা না হলে মাস্টার্স করতাম। তবে সেই সময় দেখলাম কতগুলো উকন মার্কা বন্ধু, ছি ছি, ওদেরকে আমি অ্যাসাইনমেন্ট দেখিয়েছিলাম, মাস্টারও করলো না, নামও কাটালো না, ওরকম তো আমি চান্স পেলাম না। লাভ ছিল, কিন্তু যারা করেছে তারা আর্ধেক ছেড়ে দিচ্ছে, বাদ দাও। ওটাই তো মাস্টার্স, ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যেতে, যা হয়েছে ভালো হয়েছে, এদিকে চলে আসি। 21-এর ভীম, কিন্তু খুব একটা দুঃখ নেই। 21-এর ভি এর অঙ্কটা একটু আলাদা, এতগুলোর মধ্যে সবকটা একটু আলাদা আলাদা। দেখো লেখা আছে আর এর কোন মানের জন্য rx minus 3y equal to -1, সরি, rx minus 3y minus 1 equal to 0 এবং 4 minus r into x minus y plus 1 equal to 0 সমীকরণ ধরে সম্ভব নয়। আচ্ছা আমাদের এই সমীকরণ ধরে সমাধান সম্ভব নয় বলে একটা অঙ্ক করেছিলাম কিনা আগে, দেখো 2 নম্বর অঙ্কটা করেছিলাম না, তাহলে ওই রকমই সমীকরণ আমরা লিখে নেবো। আগে কি লিখবো, rx minus 3y minus 1 equal to 0 dot dot dot, এক নম্বর সমীকরণ। 4 minus r into x minus y plus 1 equal to 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। কোশ্চেনে বলেছে কি সমীকরণের সমাধান সম্ভব নয়, তাহলে সমীকরণের সমাধান সম্ভব নয় কখন, যখন সমীকরণে কোনো চলরাশি থাকবে না। অ্যাকচুয়ালি কখন থাকবে না, যখন rx এর মধ্যে r এবং এই নিচের মানে দুটোর সহগ সমান হবে, এদিকেরও y এরও দুটো সহগ কি হবে, সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, 1 ও 2, হয়তো ঠিকই বলেছো, লেখো 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি, আচ্ছা যদির ক্ষেত্রে কি বলেছিলাম, যে x এর সহগ, দুটো x এর সহগ বাই আকারে নেব r বাই 4 মাইনাস r, দুটো y এর সহগ বাই আকারে নেব -3 বাই -1, এরা কি হবে, সমান হবে। এরা কি হবে, সমান হবে। তাহলে প্রথমত দেখো মাইনাস মাইনাস তো কেটে গেল, তাহলে আদিত্য তো কথা বলো না, তাহলে আর দেখো আর কে 1 দিয়ে গুণ করলে তো আর হয়, ইকুয়াল টু 4 মাইনাস আর কে উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 আগে ছিল। হ্যাঁ, তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করার পর নিজে করবে তখন ওইভাবেই করবে, ওইটুকুনি স্টেপ জাম্প ছাড়াই হবে। তুমি অঙ্কটা করো, তারপরে স্টেপ জাম্প দেখ, পারবা, চিন্তা করো না, পারবা, চেষ্টা করলেই পারো। আর এইখানকার অঙ্কগুলো আসে, এই জন্য আমাদের স্টার দেওয়া আছে। আচ্ছা তাহলে আর ইকুয়াল টু 3 4 12 মাইনাস, আচ্ছা 3 দিয়ে আর গুণ করলে কত হবে, 3 আর,
3r ওদিকে নিয়ে নেবো, তাহলে r প্লাস 3r ইকুয়াল টু 12, যোগ করলে কত হবে? ইকুয়াল টু 12, আর 4 দিকে নিয়ে গেলে 12/4, অ্যান্সার মেলাও 3 হয়েছে কিনা, বা r ইকুয়াল টু 3 হয়েছে। তাহলে এটা উত্তরটা লিখে নিতে হবে যে r এর মান যদি 3 হয় সমীকরণ থেকে কোনো রকম সমাধান পাওয়া যাবে না। আচ্ছা টোকো 2 সাইডটাকে মুছবো, তারপর নতুন অঙ্ক করবো। সমীকরণকে, ও আচ্ছা, তুমি তাহলে কি করছো প্রোগ্রামের দিন? ও আমার দলে, ঠিক আছে। ইয়েস, এটাই পয়েন্ট। হ্যাঁ পেন। তুমি কি করছো? প্রোগ্রামার কুইজ শেষ? প্রাইসটা আসো, তাহলে অঙ্কটা হয়ে গেছে দুটোই। অঙ্ক না যেভাবে টুকছে হয়ে গেলে বুঝতে পারবো তো, ঠিক আছে। আর তুমি একটু খাতাটা সাবধানে রেখো, এমনই অবস্থা হলে সব হারিয়ে গেল পরীক্ষার আগে। তুমি প্র্যাকটিস করে এই খাতাতেই তো? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আজকে না না আমার মনে ছিল, তুমি চিন্তা করো না। এত ব্যস্ত তো আমি ছিলাম না কোনোদিন। ও হ্যালো হ্যালো, আছে তো বাবা। আচ্ছা আমাদের 5-এরটা হয়ে গেল 6-এরটা। আচ্ছা আগে যা যা টুকছে টুকে না, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। অসুবিধা হলে আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ঝামেলা মিটে যাবে। না না এই তো এম এর মান দেখো, এক্স এর জায়গায় এটা তুলনা করো, আর এখানে সি এরটা তুলনা করে পাই এম ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 ও সি ইকুয়াল টু মাইনাস c1 বাই b1। অ্যান্সার মেলাও তো। দাও একটু উত্তরটা মেলাও করাই, এগুলো সি, ই নেই এখানে, সব সি। আমি বলে দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ b1 কোথায় গো? তাহলে আমি অঙ্কটুকু ভুল ভুল ঢুকেছি, একবার দেখি। দাও 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 দাও।
ও ঠিকই আছে, ধরো একই আছে, ওখানে কমন নিয়েছে তাই। না না, ওখানে দেখো আমাদের লেখা আছে -c1/b1, তাই তো। এবার কোশ্চেনে দেখো সি এর মান বার করতে বলেছে না, সি এর মান কি সমীকরণের সঙ্গে তুলনা করতে ওখানে প্লাস থাকার দরকার ছিল, তার মানে কি করে প্লাস দিয়ে ওইটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে নাও। তোমরা এইভাবে লিখতে পারো, এখানে প্লাস দিয়ে এটা ব্র্যাকেটে ভরে মাইনাস লিখতে পারো। না কোনো কমা টমা নেই, এটাও করতে পারো, তাহলে তো মিলে গেল। পরেরটুকুনি ওটা তুলনা করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, হয়তো বোঝাইনি তো জন্য করতে হবে। এই অঙ্কটায় স্টার দেওয়া আছে, সহজ অঙ্ক, একটু মাথা ঘুরে যাবে করতে। আচ্ছা 6 অঙ্কটা কি বলেছে দেখো, কোশ্চেনে বলা আছে যে কোনটা, ওইদিকে নেই কিন্তু, এইদিকে কিছু নেই, আগের অঙ্ক। আচ্ছা এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে এটা তুলনা করে m এর মান ও x এর মান নির্ণয়, সরি m এর মান ও c এর মান নির্ণয় করো। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো, এখানে তাহলে y সমান সমান বার করতে বলেছে না, তার মানে কি এখানে অনেক কিছু আছে, তার মধ্যে y ও তো আছে, তাহলে y টাকে একদিকে রেখে বাদ এগুলোকে সব অন্য সাইডে পাঠিয়ে দিতে হবে। তারপর প্রথমত b1y কে আমরা রেখে দিলাম, দিয়ে a1x কে এদিকে পাঠালাম, মাইনাস আকারে চলে এলো, প্লাস c1 কে এদিকে পাঠালাম, মাইনাস আকারে চলে এলো। পরের লাইনে শুধু y দরকার, তাহলে b1 কে এদিকে পাঠালাম, কি আকারে এলো, বাই আকারে। পরের লাইনে এখন দেখো এই স্ট্রাকচারে ফেলার কথা, তাহলে এখন দেখো কোন একটা সমীকরণে, সরি কোন একটা ভগ্নাংশে যদি উপরের সংখ্যাগুলো যোগ বিয়োগ আকারে থাকে এবং নিচে যেটা হর আছে, হর তো থাকবে, ভগ্নাংশ হর থাকবে, তাহলে কি করা যাবে, যোগ বিয়োগ আকারে থাকা প্রত্যেকটা পদকে ওই হরের সাপেক্ষে আমরা ভগ্নাংশ করে লিখতে পারি। ভালো, তাই কি লিখলাম, তাহলে মাইনাস a1x বাই b1, তাহলে a1x বাই b1, আচ্ছা x গুণ আকারে ছিল তাহলে সাইডে নিয়ে নিয়েছি, প্লাস এখানে মাইনাস ছিল, মাইনাস c1 বাই b1 হয়ে গেল। মানে দুটো ক্ষেত্রে আমরা হরকে একইভাবে নিয়ে নিয়েছি, মানে আসলে এটা মাইনাসই ছিল এরকম, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস, তাই তো। কিন্তু কোশ্চেন দেখো লাস্টের দিকে এখানে প্লাস সি বলেছে না, তাহলে এখানে প্লাস যদি সি প্লাস নিই তাহলে এটা কমন নিয়ে নিতে হবে মাইনাস, বুঝতে পারলাম। তাহলে এইভাবে করা, তাহলে এখন পেলাম যে এই সমীকরণের সঙ্গে তুলনা করে দেখো y এর জায়গায় y আছে, x এর জায়গায় x আছে, কিন্তু m এর জায়গায় এটা আছে না, m এর মান কত, মাইনাস a1 বাই b1, এবং প্লাসের জায়গায় প্লাস আছে, c এর জায়গায় কি আছে, মাইনাস c1 বাই b1, এটাই। তোমাকে বলেছিলাম না যেতে গোপন অস্ত্র। আচ্ছা এটা মুছে ফেললাম, স্কুলে যাও নি, সাতের অঙ্কটা দেখো লেখা আছে কে এর কোন মানের জন্য kx minus 21y plus 15 equal to 0 এবং 8x minus 7y equal to 0 সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। কটা সমাধান থাকবে বলেছে, একটা। তাহলে k এর মান এমন নির্ণয় করতে হবে যার জন্য সমাধান কটা থাকবে, একটা সমাধান থাকবে, ঠিক আছে।
এই একই পদ্ধতিতেই করতে হবে। তাহলে লিখবো কি কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ, 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। তাহলে কি লিখবো, 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে যদি হ্যাঁ ঠিক আছে, মুখে মারতে হবে না, এতে অঙ্ক করো। যদি কি হবে দেখো, x এর সহগ কে, x এর সহগ 8, তাহলে k বাই 8 ইকুয়াল টু y এর সহগ -21, y এর সহগ -7, তাহলে -21 বাই -7 হচ্ছে। তাহলে এখন মাইনাস মাইনাস তো কেটে গেল, 7 দিয়ে ইউজ করলে 3 হবে। এখন দেখো k সমান সমান তাহলে কি হবে, 8টা নিচে আছে, ওদিকে উপরে গুণ হয়ে যাবে, 3 8টা 24। তাহলে উত্তরে কি লিখবো, এবার উত্তর, এখানে উত্তর লেখাটা হচ্ছে চাপের, ভালো করে শুনবা। দেখো আমরা যে হিসাবে এখন যে অঙ্কগুলো করছিলাম, সেই অঙ্কে কি ছিল, যে কে এর মান যদি, কে এর যেটা মান বেরোচ্ছে সেটা যদি হয় তাহলে আর কোনো সমাধান থাকবে না। কিন্তু কোশ্চেন বলেছে কি এটা ছাড়া অন্য সমাধান থাকবে। তাহলে আমরা কি লিখবো, যদি কে এর মান 24 ছাড়া অন্য কিছু বা 24 না হয় তাহলে একটি মাত্র সমাধান থাকবে। উত্তরে কি লেখা আছে, কে নট ইকুয়াল টু 24, তাই তো? ঠিক আছে, তাই কি লিখবো উত্তরে, হ্যাঁ তাহলে এটা এইভাবে করি, এখানে সমান সমানের জায়গায় অসমান চিহ্ন তো, তাহলে আরো সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু বলেছে না একটি মাত্র সমাধান থাকবে, সেহেতু ইকুয়াল টু না দিয়ে নট ইকুয়াল টু দাও, তাহলে কে এর মান যদি 24 না হয় তাহলে একটি মাত্র সমাধান আমরা পেতে পারি, অন্য সমাধানটা পাবো। ঠিক আছে, তাহলে এটা উত্তর, কে এর মান 24 না হলে, ভুলে গেলে অন্তত 24 না হলে এটা তুমি লিখতে পারবা, নাটাকে হাইলাইট করে দিবা না, তাহলে তো তার অঙ্ক ভুল হয়ে গেল, যদি নাও না লিখি আবার। আচ্ছা আমি নাটাকে হাইলাইট করে দিচ্ছি একটুখানি যাতে বুঝতে পারো, কে এর মান 24 না হলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, সমাধান থাকবে। হয়ে গেল। টুকে নাও, না না তুমি এই দুদিন পরে অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে পারবো, আগেকার কতগুলো অধ্যায় হয়নি তো ওই জন্য বুঝতে পারছি না, সে বেজে নেই। অঙ্ক তৈরি করে এখনো যে বেঁচে আছে সেই অঙ্ক পৌঁছে থেকে তোমার অনেক কাঠখড় করতে হবে। না না থাকবে থাকবে, আমরা তুমি কত পার্সেন্ট মরে গেছো, লাইফ আর কত পার্সেন্ট আছে, ওকে রিভাইভ দিয়ে দাও। কানের গোড়ায় লোকে যদি চিল্লায়, ও আচ্ছা আসল জীবনে আছে আছে। আচ্ছা 21-এর এখানে বলেছে যে কেন্দ্র রোড 24, ঠিকই আছে। আচ্ছা এর পরের অঙ্কটা, এটা কি ঢোকা হয়েছে, হয়নি, তাহলে ঢুকু। আদিত্য না, এই না খেতে হবে না। আচ্ছা পরের অঙ্কটা আজকে লাস্ট অঙ্ক, তারপরে খাতা দেখাবো, খাতা দেখাবো, হ্যালো করবো। হ্যাঁ মুছে দিলাম। একুশের লাস্ট অঙ্ক,
এই কোশ্চেনটা আরেকটু আলাদা। বলছে এ এবং বি এর কোন মানের জন্য আদিত্য 5x প্লাস 8y ইকুয়াল টু 7 কোশ্চেন করো, এবং a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস 1 সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। আচ্ছা, এতক্ষণে কোনো অঙ্কে অসংখ্য ছিল না, ভালো করে শুনবা। সবার প্রথমে অঙ্ক করলাম কি, ওই বাই চিহ্ন আকারে নিলাম, যে কে এর মান বার করলাম, যেটা বেরোলো সেক্ষেত্রে বললো, মানে যেটা বেরোলো আর কি, সেটা হলো কি ওইটার জন্য, ওই মানের জন্য সমাধান থাকবে না। ফার্স্ট এরকম, এটা কিছু করতে হবে, আমি জাস্ট বলছি। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, প্রথমে এক্স এর সহগগুলো ভগ্নাংশ আকারে নিলাম, ওয়াই এর সহগগুলো ভগ্নাংশ আকারে নিলাম, দিয়ে কে এর মান বার করলাম, কে এর যেটা মান বেরোলো সেটা কি, সেই মানে কোন রকম সমাধান থাকবে না। তারপরে একটা অঙ্ক কি পেলাম, আচ্ছা এবার কে এর কোন মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে, তখন কি করলাম, এটাকে বললাম যে ও আচ্ছা, তাহলে একটি মাত্র থাকলে কি এটা ইকুয়াল টু হবে না, মানে এখানে যে মানটা পাবো সেটা কখনো কে এর মান যদি, সেটা যদি কে এর মান না হয় তাহলে একটি মাত্র সমাধান থাকবে। লাস্টের কোশ্চেনে কি বলেছে, বলছে কি অসংখ্য সমাধান থাকবে। হ্যাঁ, তাহলে অসংখ্য সমাধান হবে, অঙ্কটা একদম সেমই হবে। দেখো 5x মাইনাস না প্লাস 8y ইকুয়াল টু 7 ডট দিয়ে 1 নম্বর সমীকরণ, a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস 1 ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, যেহেতু কোশ্চেনে বলেছে যে সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, সেহেতু অঙ্কটা আগেকার মতোই হবে। তাহলে কি লিখবো, যে 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি, আচ্ছা এইবার ক্ষেত্রে দেখো, আগে এবার করেছিলাম দেখো এক্স এর সহগ বাই এক্স এর সহগ, ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ, কিন্তু এই যে এদের যে মান সেগুলো নিয়ে করেছিলাম, করে নি, যেহেতু এবার অসংখ্য বলেছে এবার ওইগুলো নিয়েও করবো। তাই কি লিখবো, 5 বাই এ প্লাস বি ইকুয়াল টু 8 বাই এ মাইনাস বি ইকুয়াল টু 7 বাই 2a প্লাস বি প্লাস 1। হচ্ছে, যখন অসংখ্য বলবে, যেটা সহগ থাকবে সেগুলো, সরি, যেটা ওই এই সমীকরণগুলোর মান থাকবে তাদেরকেও আমাদের সমান করতে হবে। হয়ে গেল। এখন ধরে এই তিনটেকে তো আমরা একবারে সমাধান করতে পারবো না, ওই জন্য প্রথম দুটোকে নেবো, দিয়ে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বার করে নেবো। কি লিখবো, তাহলে অতএব 5 বাই এ প্লাস বি ইকুয়াল টু 8 বাই এ মাইনাস বি, উপর নিচে করার মতো কিছু আছে, তাহলে কোনাকুনি গুণ, তাহলে বা 5 এখানে ছিল 5 এ মাইনাস বি নিয়ে নিলাম, 8 এখানে ছিল 8 এ প্লাস বি নিয়ে নিলাম, এটাকে কি বলা হয়, বজ্রগুণ। তাহলে এখন 5 এ মাইনাস 5 বি ইকুয়াল টু 8 এ প্লাস 8 বি হবে, তাই না। তাহলে এখানে ব্র্যাকেট তুলে দেবো, কি হবে 5 ইন্টু এ 5 এ মাইনাস 5 ইন্টু বি 5 বি, তাহলে 5 এ মাইনাস 5 বি ইকুয়াল টু 8 দিয়ে গুণ করলে 8 এ প্লাস 8 বি, 8 এ প্লাস 8 বি। এখন এ গুলোকে একদিকে নিয়ে নেবো, বি গুলোকে একদিকে, তাহলে এ থাকবে বাঁদিকে 5 এ, ঠিক 5 এ মাইনাস 8 এ, এদিকে 8 বি ছিল বসে গেল 5 বি না প্লাস 5 বি, প্লাস হবে তো, এখানে প্লাস হবে তো, কেন প্লাস হবে, কারণ এদিকে মাইনাস ছিল, ঠিক। তাহলে 5 থেকে 8 বাদ দিলে মাইনাস 3 এ, 13 বি। চা মুড়ি বিস্কুট নাকি সিঙ্গারা চপ দেবো, কোনটা, গল্প শেষই হচ্ছে না এতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো গজা করছে, সেটা দেখতে পাবো কি ছিল, ওটার মধ্যে কাগজ ছিল, A4 পেপার এক গাদা লাগে, তো একটা পেটি ধরে কিনে এনেছি। বলছে সস্তায় অতখানি ব্যাগে যা গজা থাকবে এখানে সবাইকে খাইয়ে শেষ করে দেবেন, অনেক গজা থাকবে। হ্যাঁ, সব মিলিয়ে বলছি, অত টাকা তো আমার নেই, করি আমি। হ্যাঁ তো
কৃষ্ণনগর প্রিন্টিং এর অনেক কাজ ছিল, সব করিয়ে একবারে খাবার দাবার রান্নাঘাটে দিতে হবে। সাব্বাস, এদিকে চলে আসি। খেয়াল করে দেখো তো, একটা এর একটা মান পেয়েছি, এই জন্য এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। এবার হচ্ছে দেখো, এই মাঝখানের পদটাকে আবার এইটার সঙ্গে সমান করবো। তাহলে কি আবার 8/a-b স্কুলে একটু করে নেবো, যদি ছোট করে করে দেয় তাহলে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিবে। ওটা স্যার একটু কচি করে ছোট করে দিতে, যদি করে দেয় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা বাহ, একই ভাবে দেখো তো, এই যে অঙ্কটা উপর নিচে করার কিছু আছে নেই, তাহলে বজ্র গুণ হবে। তাহলে 8 তো ওখানে ছিল, এইটা ওদিকে নিয়ে চলে যাবো, 2a + b + 1, 7 তো এদিকেই আছে, এটা এদিকে গুণ হবে, 7 × a - b। এখন গুণ করে দিলে দেখো, 8 দিয়ে 2a গুণ করলে 16a, 8 দিয়ে b গুণ করলে +8b, 8 দিয়ে 1 গুণ করলে 8, 7 দিয়ে গুণ করলে 7a, -7 দিয়ে b গুণ করলে 7b। অঙ্কটা টুকে নাও বলতো, এখনো হয়নি। এটা সমাধান করলে একটা মান পাবো, b এর মান পাবো না। এই সাইড হয়ে গেছে না, ওরা করছে, ওদের ওটা করে নি। আচ্ছা দেবের কি গজা হলে দেবের নাম মনে পড়ে, দেবের কি খবর? বাড়ি থেকে গজা নিয়ে আসবা? আচ্ছা খাইও, ও কিন্তু বলেছে বাড়ি থেকে আনবে। ও তোমার বাবা ফোন করেছিল, বাড়ি চলে এসছেন? অপারেশন হয়েছে নাকি কিছু? দেখ ভালো। খাওয়াবো তো, সোমবারে আমাদের ডিগনাউট হাই স্কুলে খাই দেবো, যাও। হ্যাঁ, মেয়েরা হাই স্কুলে পড়ে না, তাহলে বঞ্চিত, আমরা কি করছি? ভর্তি হতে পারলে আচ্ছা, এই সাইডটা মুছে দিলাম। বাম গড়ায় ভালো করে দেখো তো, দেখো 16 ছিল আর এদিকে 7 এদিকে কি আকারে আসবে? মাইনাস আকারে। তাহলে 16a - 7a, আর ওদিকে +8b। আচ্ছা b গুলোকে ওদিকেই দিয়ে না থাক, +8b সমান সমান ওদিকে তাহলে পড়ে থাকলো আচ্ছা ab গুলো একদিকে নিই, +8b। আচ্ছা 7b কে এদিকে নিলে +7b, আর এই 8টাকে আমরা ওদিকে দিয়ে দেবো, তাহলে মাইনাস 16a - 7a +8b না +7b। বলো তো সঞ্চারী, এখানে অ্যান্সার কত হবে ক্যালকুলেশনে? 9a। আচ্ছা ধন্যবাদ। প্লাস এই দুটোতে 15b = -8। এখানে a যেটা আছে দেখো তো, এর মান আমরা আগে বার করেছিলাম কিনা, ওখানে এর মানটা বসাবো। তাহলে বা 9 × 13b/3, সরি -3, 13b/-3। ও ঠিকই আছে, এই মাইনাসের সামনে লিখবো। +15b = -8। তাহলে বা দেখো 3 দিয়ে 9 কাটলে কত হবে? 3 হবে, তাহলে মাইনাস, আচ্ছা 3 × 39, b + 15b = -8। আচ্ছা 39 আর 15, তাহলে প্রথমত বিয়োগ করতে হবে,
54 না, বিয়োগ করতে হবে তো। 9 থেকে 5 গেলে 4ই হয়, 3 থেকে 1 গেলে 2 হয়, তাহলে 24b মাইনাস। আচ্ছা, দুদিকে মাইনাস আছে, মাইনাস কেটে দাও। b ইকুয়াল টু 8/24 মানে 1/3 হবে, তাই না? 8 এ 8, 3 8 24। অ্যান্সার কত আছে b এর মান? 24। এবারে b এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাতে হবে। এর মান বেরোবে এখানে। বি এর মান তো আমি জানি না, এ বি থাকলে একটা মান তো আস্তে আস্তে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব ছাতা এনেছো তো? ও আচ্ছা, তুমি ওই জন্য অত বড় ব্যাগ থেকে হাসছিলে, তাহলে একটুখানি গজা এনেছে। খাওয়ার লোক থাকা খারাপ না, ভালো। আরে তুমি কেন ওদের ওর সে ক্ষমতাই নেই, তুমি এদিকে আসো এখানে। আচ্ছা, এ ইকুয়াল টু কত বেরিয়েছিল গো? এ সমান সমান কত বার করেছিলাম দেখো না। 13b/-3, তাহলে 13, ভালো করে দেখো, 13b। আচ্ছা, b এর জায়গায় কিন্তু আমাদের মানটা বসাতে হবে 1/3 বাই -3, তাহলে বা a ইকুয়াল টু 13/3 ইন্টু 1/-3। ও তাহলে বা a ইকুয়াল টু -13/9। অ্যান্সার কত আছে গো? 13/9 আছে, -13/9। এরপর রুসু দিয়ে লিখে নাও। হ্যাঁ বলুক না, আর বেশি সময় নেই, এবার খাতা দেবো তো। আজকের মতো অঙ্ক শেষ, বাড়ি কাজটা দিয়ে দিই। না দিলে হতো, কিন্তু দাও দেবো। এদিকেটা তো হয়ে গেছে। আচ্ছা, 22-এর যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ, একটুখানি অ্যান্সার গুলো মুখস্থ করে আসবা। ওর অঙ্ক, হ্যাঁ হ্যাঁ, তাহলে করতে হবে না, করো না। আমার অঙ্ক আচ্ছা, স্কুল থেকে আসো তারপরে নিও, স্কুল যাবো তো আবার। ও তো পোল্ট্রি এসে নিও, পড়িনি আমি। না না, বুঝতে হবে। আচ্ছা হ্যাঁ, এটাও একটা বিষয়, মেঘ কিন্তু ভালোই করেছে। কটা বাজে? 4:30। কালকেও তো আস, কালকে তো ছুটি না, বিজ্ঞান পড়াতে হতো। খাতা দেবো। আচ্ছা, বিজ্ঞানে কোনটা চলছে গো? লাইফ সায়েন্স বার করো। তুমি একটু সোজা হয়ে বসো তো, বাবু হয়ে বসো তো। আদিত্য, না না, আচ্ছা
দিয়ে দাও বাচ্চাদের মতো পেন নিয়ে মারামারি করতে হবে না, দিয়ে দাও। আগের দিন কত কথা বন্ধ হয়েছিল? পরিবেশের চক্র হয়ে গেছিল না? এনার্জি ফ্লো পড়েছিলাম মনে পড়ছে। আচ্ছা পরিবেশের চক্র থেকে হবে, ঠিক আছে। পেজ নাম্বার 135 বার করো। হ্যাঁ ওখান থেকেই হবে। আচ্ছা শোনো, মানুষের দেহ সরি যে কোনো জীবদেহ কোন 6টি গুরুত্বপূর্ণ মৌল নিয়ে তৈরি? বলো। না না মৌল বলেছি, মৌল বলেছিলাম, চিনি আর সুফলা, মনে আছে? চিনির সঙ্গে কি আর সুফলার সংকেত? বলেছিলাম কি যে কোনো জীবদেহ এই 6খানা মৌল নিয়ে গঠিত হয় মূলত, ঠিক আছে? এটা মুখস্থ রাখবো। এছাড়াও আরো অনেক কিছু আছে, ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম তো হাড় তো আছে, তাহলে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম আছে ইত্যাদি, লোহা আছে, কপার আছে, সবই আছে। আচ্ছা এগুলোকে বলা হচ্ছে কি পরিপোষক বা নিউট্রিয়েন্ট। তাহলে আদিত্য বলো তো 4টে নিউট্রিয়েন্টের নাম। মূর্খ, তুমি বলো। বলো। হ্যাঁ ওগুলোর মৌলগুলো সি, কার্বন হ্যাঁ এন ইত্যাদি, এই গোটা বড় মূর্খ। আচ্ছা এবারে কথা বলো তো, আগের দিন বাস্তুতন্ত্রে কি পড়ানো হলো? বাস্তুতন্ত্রে উদ্ভিদ সূর্য থেকে খাবার তৈরি করে, তাই তো? তারপরে সেটা ঘাস, তারপরে ঘাস ফড়িং খায়, ব্যাং খায়, সাপ খায়, খেয়ে 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 লাস্টে যদি বাঘও খায়, বাঘ সে মরে গেলে সেটা বিভিন্ন রাসায়নিক মাধ্যমে মাটির মধ্যে মিশে যায়, পরিবেশে ফিরে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে কি ভূ রাসায়নিক চক্র, যেখানে সর্বোচ্চ খাদ্যের মধ্যে কোনো আসলে কি বলতো, আমরা বাস্তুতন্ত্রের অংশ তো সেরকম ভাবে নয়, মানে আমরা তো যাকে পাই তাকে খেয়ে নিতে পারি। ধরো আমি বলছি, ধরো একটা সুস্থ জায়গাটা জঙ্গল ছিল, জঙ্গলে মানুষ গেলে কি করবে? আমরা চাইনিজের কথাই আছি, গেল দেখলো এই মশা উঠছে, কি দেবে, খেয়ে নিলাম ধরে। যাও গাছে পেঙ্গুলিন দেখা যাচ্ছে, চলো ধরে খেয়ে নি। এই হচ্ছে সমস্যা। তাই আমরা ওই জন্য বাস্তুতন্ত্রে সেইভাবে মিশতে পারিনি। বাস্তুতন্ত্রের জন্য রিসার্চ করছি আমরা, যে লোকে কি করে খাচ্ছে সেটা দেখি, আমরা কিভাবে খাচ্ছি সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা এরপরে পরিবেশের 3 ধরনের জৈব ভূরাসায়নিক চক্র চলতে থাকে। একটা হচ্ছে জলচক্র, যেটা সবাই জানো। দুটো হচ্ছে গ্যাস চক্র, সেটাও জানো। 3 নম্বর হচ্ছে পাললিক চক্র। পেজ উল্টে নাও 136। সাধারণত জলচক্র আসো। জলচক্র ছোটবেলা থেকে যেটা পড়ছো, গরমকালে নদী, খাল, বিল, পুকুর, গামছা ইত্যাদি শুকিয়ে যাওয়ার পর যে বাষ্প হয়, খাল, বিল, পুকুর মানে ইত্যাদি আরো অনেক কিছু ওই হলো, শুকিয়ে যাওয়ার পরে বাষ্প হয়। বাষ্প আকাশে অনেক উপরে উঠে যায়, উঠে যাওয়ার পরে মেঘ হয়। হাসি হচ্ছে কেন? তাই বলে খাল, বিল, ওই বুল সব সেম, সব শুকিয়ে যায়। আচ্ছা এবার শোনে, বৃষ্টিপাত হলে পুনরায় আবার জল ফিরে আসে, এটা হচ্ছে জলচক্র। 2 নম্বর হচ্ছে গ্যাসীয় চক্র। কেমন? যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নিয়ে বলি। সবার প্রথমে গাছেরা আচ্ছা পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীতে অক্সিজেন বেশি ছিল না কার্বন ডাই অক্সাইড বেশি ছিল? তাহলে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হলো যার মধ্যে ক্লোরোফিল এলো। সে কি করলো? ক্লোরোফিলের সাহায্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দিল আর অক্সিজেন দিল। এইভাবে পরিবেশে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল। হলো। তাহলে বর্তমানে কি হয়? সূর্যালোকের সাহায্যে উদ্ভিদরা পরিবেশের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, দিয়ে নিজে খাবার বানায়। 2 নাম্বার, মানুষ সেই খাবারটা বা প্রাণীরা সেই খাবারটা খেয়ে আবার কার্বন ডাই অক্সাইড ফেরত দেয়। তাহলে এইভাবে কি হয়? পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন চক্র চলতে থাকে। কিন্তু একটা জিনিস মিস করে ফেললাম, সেটা হচ্ছে কি নাইট্রোজেন চক্র। ওরে ঝগড়া। হ্যাঁ আছে তো, ক্লাস সবই ভালো আছে। আচ্ছা নাইট্রোজেন চক্রটা কেমন? দেখো আমাদের শরীর মূলত মানে প্রাণীদের শরীর মূলত কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? আচ্ছা নাইট্রোজেন যেহেতু থাকে, তাহলে মনে করো কোনো একটা জীব বা পশু যদি মারা যায় তাহলে কি হবে? তার শরীরে থাকা নাইট্রোজেন মাটিতে মিশে যেতে পারে। আচ্ছা অন্যভাবে কিছু কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে যার নাম রাইজোবিয়াম, তারপরে অ্যানাবিনা অ্যাজোরাই থাকে।
ইত্যাদি কি করে, বাতাস থেকে সরাসরি অক্সিজেন ধরে মাটির মধ্যে মেশাতে পারে, পারে তো? বাহ। আচ্ছা, এরপরে ধরেছে পাললিক চক্র। হিমালয়ান সল্টের নাম শুনেছো? যেটাকে আমরা বিট লবণ বলে থাকি, ওটা হিমালয়ান রক সল্ট। এখন হিমালয়ান রক সল্টের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে পাহাড় পর্বত তো অনেক কিছুতে তৈরি হতে পারে, তাই না? কোন জায়গায় গ্রানাইট পাথর দিয়ে পাহাড় তৈরি হয়ে যায়, কোন জায়গায় পাললিক শিলা দিয়ে পাহাড় তৈরি হয়, কোন জায়গায় ধুলো জমা পড়ে পড়ে পাহাড় তৈরি হয়, যেটাকে বলে ভঙ্গিল পর্বত, যেমন হচ্ছে হিমালয়। তা তেমনই হ্যাঁ, অনেক সময় গন্ডারও তৈরি করে। তা এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে পাহাড় পর্বত যখন তৈরি হয় তখন বিভিন্ন ধরনের মৌল মাটির তলা থেকে বেরিয়ে আসে। তো আমরা ল্যাবরেটরিতে কোনটুকু রিয়াকশন করি, একটা এইটুকুন একটা বিকার নিই, তার মধ্যে 4টে জিনিস মিশিয়ে দিই, বলি ও কত সুন্দর দেখো রিয়াকশন হয়েছে। এখন একটা কথা বলতো, আগেকার দিনে প্রকৃতিতে ভালো করে ভাববা, আমার ছবি কালো কালো হেবেই লাগে, হয়ে যাচ্ছে, সরো দেখি ছবিটা ভালো করে দিই। ও বাবা, আচ্ছা আজকে লাইটের অভাবে এইসব হচ্ছে, ও কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার শোনো, বিষয়টা হচ্ছে কি, তাহলে আমরা এখানে আগের দিন লবণ তৈরি রাসায়নিক বিক্রিয়া পড়েছিলাম। কেমন পড়েছিলাম? যে একটা পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ যদি HCl নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মধ্যে যদি কিছুটা ক্ষার NaOH মিশিয়ে দিই, অথবা ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনা পাথর মার্বেল মিশিয়ে দিই, তাহলে কি তৈরি হয়? প্রথমত এই যে হাইড্রোজেনটাকে সোডিয়াম তাড়িয়ে দেয়, যে তৈরি হয় NaCl, যেটার নাম কি খাদ্য লবণ, প্লাস আচ্ছা NaCl হয়ে গেল, তাহলে OH যে জল তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, জল আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। আর দরকার নেই, এখানে একটা H আর দুটো আরেকটা OH, তাহলে H2O তৈরি হয়, জল তৈরি হয়। মানে অ্যাসিডের মধ্যে আদিত্য যদি ক্ষার মিশিয়ে দিলে কি তৈরি হবে? বাবা, অ্যাসিডের মধ্যে যদি ক্ষার মিশিয়ে দিই তাহলে কি লবণ আর জল তৈরি হয়। একইভাবে দেখো, বলতো চুনা পাথর প্রকৃতিতে আগে ছিল কি ছিল না? ছিল। আগে সমুদ্রের মধ্যে ম্যাক্সিমাম অংশ কি ছিল? অ্যাসিড ছিল, অ্যাসিড বৃষ্টি হতো খুব। তা সেই সময় চুনা পাথরের সঙ্গে অ্যাসিড বৃষ্টির যে অ্যাসিড, সেটা বিক্রিয়া করে, আমি শুধু HCl এ দেখাচ্ছি, সব রকম অ্যাসিডই হবে। তাহলে সেখানে কি হয়? H আর CO3 যুক্ত হয়ে যায়, আর CaCl তৈরি হয়, প্রথমত CaCl, এটা কি লবণ, আর HCO3 না, এটা এখানে এখানে CO2 তৈরি হয় প্রথমত, আর এই জল তৈরি হয়, এটা CaCl লিখিনি। এই শোনো একটা কথা, তাহলে এখন প্রকৃতিতে বড় বড় পুকুর, হ্রদ, সমুদ্র এর মতো অংশে যদি মানে অত বড় পাত্রের মধ্যে যদি সেম কেমিক্যাল যদি রিয়াকশন করে, তাহলে লবণ আর জল তৈরি হবে কি হবে না? হবে। এবার সেই লবণগুলো সেই সময়কার প্রচুর টেম্পারেচারে করা, লবণ জলকে যদি আমরা আস্তে আস্তে ফোটাতে থাকি, জল উপরে চলে যাবে, কি পড়ে থাকবে? লবণের দানা। সেই লবণের দানা ভূমিকম্পের ফলে যদি মাটির তলায় চলে যায়, তাহলে মাটির তলায় লবণ স্টোর হয়ে গেল, তাই তো? এটাকে বলা হচ্ছে কি ভূগর্ভস্থ লবণ। এখন হিমালয়ান সল্ট আমরা ভেঙে ভেঙে বার করছি, তাই তো? ভেঙে ভেঙে বার করে সেটা আমরা খাচ্ছি। অনেক সময় কি করা হয়, সল্ট লিকের নাম শুনছো? সল্ট লিক, লিক লেক, সল্ট লিক। লিক মানে কি? লিক মানে ফাটল বা মুক্ত জায়গা, তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, জঙ্গলের মধ্যে আগে মানে এখনো আছে, মনে করো ঝর্ণার নাম ছিল চাবি, এই করোটা তো, আচ্ছা থাক, ওই যাক ওই যাক, এই বাস্কের উপরে দেখো আছে, নিয়ে যাও, শঙ্খ আছে, পেয়েছো? হ্যাঁ ওটা, যাও। এই কথা বলবো না এদের সঙ্গে, এটা খুব ভালো, যাও। আচ্ছা এবার বলো, এই শোনো, এরপরে সেখানে হয় কি, পাহাড়ের গায়ে পাথরের ফাটল দিয়ে কি হয়েছে, সাদা সাদা লবণ বেরিয়ে চলে আসে, জলের মধ্যে লবণ থাকে সেটা বেরিয়ে চলে আসে। জঙ্গলের প্রাণীরা পাহাড়ের গায়ে উঠে উঠে সেই লবণকে চেড়ে চেড়ে খাওয়ার চেষ্টা করে, তাই কি? কোন প্রাণীর শরীরে লবণ গেল কি গেল না? গেল। তোমরা জানো কি জলের মধ্যে খনিজ লবণ থাকে, উদ্ভিদের জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সেটা সারা শরীরে যায়। তাহলে এখন উদ্ভিদ যদি মারা যায়, সেই লবণ মাটির মধ্যে ফিরে যাবে কি যাবে না? যাবে। তাহলে এখন এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে ঘটনা বললাম, যে পাহাড়ের মধ্যে লবণ জমাট পড়ে গেছে, সেগুলো কি স্তরে স্তরে জমে, ওই জন্য কি বলা হচ্ছে পাললিক,
হচ্ছে। এখন কোশ্চেনে যেটা লেখা আছে তুমি যদি ভালো করে পড়ো তো, এই বইতে যেটা লেখা আছে বলে পরিবেশে বিশেষ করে মাটিতে বিভিন্ন মৌল লবণ আকারে জমা থাকে, গাছ মূল দিয়ে জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, প্রাণীরা উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে, মানে আমরা উদ্ভিদ ধরে খেয়ে নিই এবং আমরা সেখান থেকে লবণ পাই। উদ্ভিদ প্রাণীর মৃত্যুর পর খনিজ লবণ পুনরায় মাটিতে ফিরে যায়। এভাবেই লবণের চক্রাকারে চক্রকে পাললিক চক্র বলা হয়। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ আর স্থিতিশীল ব্যবহার। আচ্ছা, সম্পদ কাকে বলে? সম বলো, সম্পদ কাকে বলে? ও হ্যাঁ, সম বলো, সম্পদ কাকে বলে? হ্যাঁ, যেমন আমি না উদাহরণ দেবো না, তুমি আগে বলো তারপরে আমরা দেখছি। হ্যাঁ, কয়লা সম্পদের নাম কাকে বলে? আচ্ছা, সম্পদকে আমি বলি, একটু 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 ভালো করে দিই। সম্পদ বলে, ঠিক। আচ্ছা, তাহলে আদিত্য ভালো কথা বললো কি, যে সকল প্রথমত জড় পদার্থ, যে সকল জড় পদার্থ অথবা কিছু জীব আছে আচ্ছা, তাহলে প্রকৃতিতে কিছু জড় পদার্থ আছে, যেমন গাছের কাঠ, যেমন পাথর, যেমন বালি। আচ্ছা, কিছু জীবজ পদার্থ আছে, যেমন হতে পারে কি বন, ফসল, ফসল মানে কি গাছ আর কি, এগুলো জীবজ পদার্থ। তাহলে এগুলো কিন্তু সম্পদ। আচ্ছা, জড় পদার্থের মধ্যে কয়লা একটা সম্পদ, পেট্রোলিয়াম একটা সম্পদ, জীবজ পদার্থের মধ্যে সবজি একটা সম্পদ, মানে বাজারে যে খাদ্য সেটা তো একটা সম্পদ, উদ্ভিদ একটা সম্পদ, ইত্যাদি। পাবলিকের সম্পদ। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা চলে আসি। প্রাকৃতিক সম্পদ আমরা মানুষ ব্যবহার করি, বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি, জীবনযাপনের উন্নতিকরণের জন্য আমরা ব্যবহার করি প্রাকৃতিক সম্পদ। আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম? আজকের দিন কোন জিনিস ছাড়া চলবে না? ইন্টারনেট, মানে কম্পিউটার। কম্পিউটারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ তার নাম? না না, তুমি দেখো, যেসব মানুষ খেতে পারে না ওটা তাদের মানসিকতা। আমার স্টেশনে তুমি ওই মানুষের সারা জীবন তুমি কোটিখানিক টাকা দিয়ে যাও, ওরা ভিখারি থাকবে, ওটা তো মানসিকতা, কিছু করার নেই। না না না, যেগুলো মানুষ চলছে আজকের দিন, দুনিয়া চলবে না ইন্টারনেট ছাড়া। আসলে তোমরা বুঝতে পারছো না যে বিষয়টা কি। বাজারে পেঁয়াজ খাচ্ছ তো, পেঁয়াজ পাওয়া বাজারে, ক টাকা কিলো বলো তো? 60 টাকা কিলো। আমি কালকে কিনলাম, ওই পেঁয়াজ গুলো ইন্ডিয়ান না, পেঁয়াজ গুলো বিদেশ থেকে এখানে আসে। আগেকার দিনে কি হতো, জাহাজে করে বিদেশে যাওয়া হতো, যে কোনো একটা ব্যক্তি কিনে আনতো। আজকের দিন ওটা করা হয়, আজকের দিনে কম্পিউটার স্ক্রিনে দেখা হয়, জাস্ট অর্ডার করে দেওয়া হয় সেকেন্ডের মধ্যে। ওই জন্য আগেকার দিনে মহামারী বেঁধে যেত, বুঝতে পারছো তো? এইগুলো বলছি, ইন্টারনেটে চলবে। আচ্ছা যাই হোক, কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম বললে না কেউ? আমি তো ওটাই তো বোঝানোর চেষ্টা করছি। এই ঝামেলা পড়ে, আগে বলো যে ইন্টারনেটে বা কম্পিউটারের সব থেকে মূল উপাদান কি, যেটা ছাড়া কম্পিউটার চলবে না? মাদারবোর্ড। মাদারবোর্ডের মূল উপাদান চৌক চৌক কিসব থাকে? প্রসেসর। প্রসেসর কি দিয়ে তৈরি করা হয়? সিলিকন। সিলিকন কি একটা অজৈব পদার্থ, যেটা জীব না। তাহলে আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জড় উপাদান নাম কি হয়ে গেল? সিলিকন। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, সিলিকন আমাদের এখানে আছে, কিন্তু কোয়ালিটি ভালো না। ও হ্যাঁ, ওখানকার গুলো একটু উন্নত মানে। আচ্ছা, এরপরে পেজ নাম্বার 137-এ চলে আসো। প্রাকৃতিক সম্পদের মধ্যে যেগুলো পড়বে হচ্ছে, দেখো, বন পড়বে, জল পড়বে, খাদ্য পড়বে, আর শক্তি পড়বে। প্রথমত বন, বলো তো বিট্টু, বন আমাদের কি কাজে লাগে? বন মানে জঙ্গল। ও পারবে পারবে, বলো। এই গড়াই সামনে বলো।
জ্বালানি ফার্স্ট রান্না করতে হবে। 2 নম্বর, আবার ওদিকে তাকায়। এই আচ্ছা ইয়াসিন একটা বলো, গাছ আমাদের কি কাজে লাগবে? জঙ্গল আর কি, তুমি বলো। আসবাবপত্র তৈরি হবে, ও এটা কাঠ মিস্ত্রি, না না ব্যবসাদার, কাঠ। ও কিছু বানায় না, কাঠে আর বেঁচে থাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসবাবপত্র বানানোর জন্য। এছাড়াও যেগুলো গুরুত্বপূর্ণ, আচ্ছা ও একটা বলেছে অক্সিজেন, আজকাল ওষুধ। আচ্ছা বাসক পাতা কি কাজে লাগে? ভেষজ উদ্ভিদ, বাসক, নিম, তুলসী, তুমি ঘুমিয়ে পড়ো মনে হচ্ছে। আচ্ছা ইত্যাদি এগুলো। আচ্ছা আরেকটা, হ্যাঁ কালমেঘ। আচ্ছা আর সবার শেষে কর যেটা বললো কি, গাছের প্রয়োজনীয় জিনিসপত্রের মাধ্যমে মানুষ কি করে জীবিকা নির্বাহ করে। আচ্ছা এরপরে বন খরা নিয়ন্ত্রণে সাহায্য করে কি করে না? খরা নিয়ন্ত্রণ করে। আচ্ছা বনজ সম্পদের অতি ব্যবহার, বলো শ্রাবণী। আজকের দিনে মানুষ বন জঙ্গলকে অতিরিক্ত ব্যবহার কি করে করছে? অতিরিক্ত কাগজ তৈরি করছে, আর ফার্নিচার অতিরিক্ত হচ্ছে, মেইনলি কাগজ। আর কি হতে পারে? আগেকার দিনে যতটা বন ছিল, আজকের দিনে সেখানে তো বন কেটে তো গাছ লাগানো উচিত, গাছ তো লাগাচ্ছে না, উল্টো ওখানে বাড়ি বানিয়ে দিচ্ছে, ইত্যাদি। হ্যাঁ এরপরে বন ধ্বংসের ফলাফল। আচ্ছা বন ধ্বংসের ফলে কি হবে? মরুভূমি সম্প্রসারিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, যথাসময়ে মৌসুমী বায়ু এর মাধ্যমে চাষবাস ব্যাহত হচ্ছে, ইত্যাদি। কোথায় ওগুলো কি বলতো? ক্যাচর মেচর, কিলবিলে। হ্যাঁ বলতে পারো। বলো তো পরিতা, মাটির নিচে জল কোথায় থাকে? বলো, ভূগর্ভে জল থাকে কোথায়? জায়গার নাম কি? শিলাস্তরের মধ্যে জমাট বাঁধা থাকে, ঠিক বলেছো। এখন একটা প্রশ্ন আছে, মনে করো আমাদের দিগনগর, কৃষ্ণনগর, শান্তিপুর এবং কলকাতা সব জায়গাতে মাটিগুলো জল পাওয়া যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে শিলাস্তরের মধ্যে জল আছে, কলকাতাতে গিয়ে যে জলটা খাচ্ছে সেটা কি একই শিলাস্তরে হবে কি হবে না? ওদের সেটা না, মরুভূমিতে মাটির অনেক নিচে জল থাকে, সব জায়গায় না, সেখানে মরুদ্যান বলা হয়। অল্প অল্প জল জমা হয় বৃষ্টি হলে এখানে। আচ্ছা শোনো, জল সম্পদের ব্যবহারে কি আছে? সবার প্রথমে কি আসবে? জল খাওয়ার জন্য। 2 নম্বরে কি হবে? শিল্পের জন্য। হ্যাঁ হ্যাঁ, না না শিল্পের জন্য, শিল্পের পরে ড্রেনে। আচ্ছা এরপরে কি? আজকের দিনে কৃষি কাজে গুরুত্বপূর্ণ, তাহলে সেখানে সেচ করতে হবে। আর সবার লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি বানাতে হবে, বাড়ি নির্মাণের জন্য। আচ্ছা হ্যাঁ ঠিক। আচ্ছা জল, আচ্ছা জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? না, ব্যাপারটা হচ্ছে কি, আমরা মনে করো ভূপৃষ্ঠের উপরে বাস করছি, মাটির বিভিন্ন লেয়ার আছে এখানে, এখানে মাটির বিভিন্ন লেয়ার। আর একটু জোরে ডাকুক, নাহলে উপরে চলে তারপরে আনছো, চিন্তা করো না তুমি। এরকম হয়ে গেল। আচ্ছা এরপরে মনে করো এর নিচে কি হয়? আর্টেজিও কূপের মধ্যে কি থাকে? জল থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আর্টেজিও কূপ কি হয়েছে? নিয়ে যাও নিয়ে যাও, যাও ওখানে যাও, নিয়ে আসবে। আচ্ছা কঙ্কনা বলো, আর্টেজিও কূপ একটা পাত্রের মতো, এর মধ্যে যদি আমরা পাইপ ঢুকিয়ে জল বার করতে থাকি, তাহলে একটা সময় কি হয়ে যাবে? জল শেষ হয়ে যাবে। আচ্ছা গেছে। আচ্ছা এরপরে কোন কোন অঞ্চলে মনে করো আর্টেজিও কূপে জল ছিল, কিন্তু আর্টেজিও কূপ কূপ কি হয়? মানে এর যে ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছ, বা এখান থেকে জল প্রবাহিত হয়। যেমন উদাহরণ হিসেবে বলি, এখন বর্ষাকাল, যে হ্যান্ড পাম্প গুলো ছিল যেগুলোতে জল নেমেছে, তো এখানে এখন নামবে না, কেন কি? মাটির তলে জলস্তর কি হয়েছে? একটুখানি বেড়েছে, আমার বাড়িটা নেমে যায়, ওটা আলাদা বিষয়, কিন্তু সাধারণত এটা হয়। কল খারাপ, এখন নামছে, যায় না কেন? শীতকালে, শীতকালে জলস্তর কমে যায়, বৃষ্টি হয় না বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু কদিন একটু পরে পড়বো, ওটা হচ্ছে আর্টেজিও খুব রিচার্জ বলা হয়, পরবর্তীতে পড়বো। খাতা আজকে দেবো না তো।
আচ্ছা, এরপরে মনে করো জলবায়ুর পরিবর্তনের কারণে আরে তো ওটো একটু কান ধরো, তাহলে বাড়ি চলে যাও, তাহলে বকবো না। পেছনে চুমকি, দুটো অপশন, হয় কান ধরো নাই বাড়ি যাও, অথবা বসতে হবে চুপ করে। তিনটে অপশন দেবো, ঠিক আছে? আজ না থাক, এবার শোনো, মনে করো কোনো একটা বড় জেলায় বা বড় রাজ্যের একটা অংশে বৃষ্টিপাত হচ্ছে। এখন যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আশেপাশে যদি একটা নদীও না থাকে বা খালও না থাকে, তাহলে সেখানে জলস্তর কি রিচার্জ হবে ভূগর্ভে? হবে না। ভালো করে দেখবা যে বলা হয় যে কোনো স্থানে যদি মাটির তলার জলস্তর বাড়াতে হয়, তা সেই স্থানে যে পুকুরগুলো আছে, পুকুরগুলো কি করতে হবে? সবসময় পরিষ্কার রাখতে হবে এবং হ্যাঁ, মাটিটা খুঁড়ে খুঁড়ে চিনতে হবে, যাতে কি মাটির তলদেশের সঙ্গে যেন জলের আদান প্রদান ঘটে। হয়েছে? তোমাদের আগে হয়তো একবার বলেছিলাম যে যদি কোনো একটা অঞ্চলে পুকুর থাকে, সেই অঞ্চলের আশেপাশে মাটি কেমন হয়? ভেজা ভেজা হয়। এবং পুকুরের জলের লেয়ারের নিচে তুমি যদি একটু মাটি খোঁড়ো, তাহলে দেখা যাবে কি পুকুরের জলের সমান লেভেলের জল সেই গর্তের মধ্যে চলে আসে, যদিও এর সঙ্গে পাইপ লাইন করার প্রয়োজনীয়তা নেই। কেন চলে আসে? কারণ মাটি কি হয়? ছিদ্র ছিদ্র হয়, তার মধ্যে দিয়ে কি হয়? জল চলে আসে। তাই এটা হচ্ছে কি আরটিজিও কূপ রিচার্জের একটা উদাহরণ। 2 নাম্বার, আজকের দিনে আমরা জল সঞ্চয় করবো আরেকটা উপায়, যেটা আমি সরকারি অনেক প্রজেক্ট দেখেছি, সেখানে কি হয়? বৃষ্টির সময় প্রচুর জল তৈরি হয়, পরে তো এবার কি হয়, সেটা এদিক ওদিক শহর অঞ্চলে বেশি হয় কি সব জায়গায় ঢালাই, এদিক ওদিক পরে কি হয়? নষ্ট হয়ে যায়। না না, শহরের মধ্যে ওইসব হয় না, কাদা কাদা হয়ে যায়, নোংরা হয়ে যায় খুব। কিন্তু হয় কি, সেগুলোকে করা হয় কি এখন ছাদ থেকে জল পড়ছে, আমাদের যে টিউবওয়েল আছে না, ঠিক সেই রকম একটা ট্যাঙ্কি মতো বানানো হয় তলায়, যে মাটি খুঁড়ে সেটা সোজা ভূগর্ভস্থের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তোমার করে এখানে মনে করো জলের লেয়ার একটু কম ছিল, ফাঁকা জায়গা ছিল, তো উপরের জলের মধ্যে ঢুকে পড়বে। এটাকে কি বলা হয়? আরটিজিও কূপ রিচার্জ। হ্যাঁ, সেই জলকে মানুষ আসতে হবে, এই জন্য বাড়িতে আরো লাগাতে হবে। এখন সবকিছুতেই যা কিছু হবে, সবকিছুর পেছনে দেখবে একটা বিজনেস মডেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? কিছু হলেই ব্যবসা। আচ্ছা, এই তো একটু পরে এটা বলে দিলাম, খুব ভালো হয়েছে। আচ্ছা, 139 পেজে চলে এসো, খাদ্য সম্পদ। বলো বিট্টু, মানুষ কি কি বাড়ি যাবা? যাও। না, আজকে খাতা দিচ্ছি না, খাতা দিলে ওকে পরের দিন দেবো, শাস্তিও পরের দিন একাবো, চাপ নেই, একদম হিসাব হিসাব মতোই যাবে। তোমাদের পড়া আছে না? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছে। তাহলে আজকে খাদ্য সম্পদের আগে বন্ধই থাকলো। আগামী ক্লাস কালকে একটা সময়, বিজ্ঞান অঙ্ক দুটোই হবে। ও অঙ্কের ক্ষেত্রে কালকে অঙ্কের পড়া নেব না, অঙ্ক শুধু করাবো। আর পড়া হচ্ছে পেজ নাম্বার 100, এখনই নিয়ে যাও। হ্যাঁ করো।